গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে কি বলো তা, যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তাই না? সেখান থেকে কিন্তু আমরা বিভিন্ন যে বর্জিত প্রক্রিয়াগুলি রয়েছে তার দ্বারা কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয় এবং কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কে জানার চেষ্টা করছি, তাই তো? গত দুটো তিনটে ক্লাসে আমরা নদী দ্বারা গঠিত ভূমিরূপ সম্পর্কে আমরা দেখেছি। যেমন নদীর ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজের মাধ্যমে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো যেমন দেখেছি, তেমন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কি ভূমিরূপ সৃষ্টি হয় সেটাও কিন্তু দেখেছি। এবং আমরা আরো একটা যে বহির্জাত প্রক্রিয়া যেমন হিমবাহ রয়েছে, তাই না? এছাড়া আর কি রয়েছে, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত, বায়ু, এইগুলোর মধ্যে আমরা কিন্তু গত ক্লাসে হিমবাহর যে ক্ষয়কাজের দ্বারা বা বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা যে ভূমিরূপ সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো তো, যে হিমবাহ ভূমিরূপ সৃষ্টি করে কয়টি পদ্ধতিতে? বলো। তিনটি পদ্ধতিতে: ক্ষয়, বহন এবং সঞ্চয়। তিনটি পদ্ধতিতেই কিন্তু হিমবাহ ভূমিরূপ সৃষ্টি করে। তবে আমরা নদী পড়তে গিয়ে যেমন দেখেছিলাম, নদীর দ্বারা কিন্তু যে বিশাল পরিমাণে ভূমিরূপ পরিবর্তন হয়, হিমবাহর ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। হুম। নদীর তুলনায় তুলনামূলক কম ভূমিরূপ সৃষ্টি হয় এই হিমবাহের দ্বারা। আমরা গত ক্লাসে হিমবাহ সম্পর্কে বিভিন্ন ধারণা, হিমবাহের শ্রেণীবিভাগ এবং আর কি জেনেছিলাম বলতো, হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে, তাই তো? আচ্ছা, বলতো স্টুডেন্ট, এই যে হিমবাহ, হিমবাহটা কি জিনিস বলো? ভেরি গুড। যে চিরতুষারবৃত অঞ্চলে ক্রমাগত হারে সঞ্চিত তুষার প্রবল চাপে সুবিশাল কঠিন বরফের স্তূপে কিন্তু পরিণত হয়। তাহলে কি, পৃথিবীর উচ্চ অক্ষাংশে যেখানে তাপমাত্রা মাইনাস চলে যায় সেই সব অঞ্চলে কিন্তু তুষারবৃত্ত ক্রমাগত পড়ার ফলে কিন্তু সেটি ধীরে ধীরে চাপে বরফে পরিণত হয়। এবং এই বরফ স্তূপ বা বরফের স্তূপগুলি যখন ভূমির ঢাল অনুসারে অভিকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে, তখন তাকে আমরা কি বলি? হিমবাহ, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা পড়েছিলাম যে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? তোমাদের মনে আছে বলো তো, যে পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? ভেরি গুড, গ্রিনল্যান্ডে রয়েছে, তাই না? তাহলে গ্রিনল্যান্ডের কোন হিমবাহ? জ্যাকসভান হিমবাহ। তাহলে জ্যাকসভান হিমবাহ কিন্তু পৃথিবীর দ্রুততম হিমবাহ। স্টুডেন্ট, ভারতেরও কিন্তু একটি হিমবাহ রয়েছে, গুরুত্বপূর্ণ হিমবাহ রয়েছে, কি বলতো? এবং সেটি ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। ভেরি গুড। তাহলে সিয়াচেন হলো কিন্তু ভারতের আহ বৃহত্তম হিমবাহ। এছাড়া পৃথিবীর যে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ একটি রয়েছে, সেটি আন্টার্কটিকায় রয়েছে, সরি। এই আন্টার্কটিকায় যে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, তার নাম কি বলতো? ভেরি গুড। যে ল্যাম্বার্ড হিমবাহ, তাই না? দেখো স্টুডেন্ট, এই যে গ্রিনল্যান্ডের কথা বললাম তোমাদের সাথে আমি, তারপরে বললাম যে আন্টার্কটিকার কথা বললাম, এই যে দুটি জায়গায়, এখানেই কিন্তু পৃথিবীর 99% হিমবাহ রয়েছে। বিশেষ করে আন্টার্কটিকায় 90% এবং 9% যে হিমবাহ সেটি কিন্তু রয়েছে গ্রিনল্যান্ডে। এছাড়া পৃথিবীর আর কোথায় কোথায় হিমবাহ লক্ষ্য করা যায় বলতো? ভেরি গুড। যে উচ্চ অক্ষাংশে যে পার্বত্য অঞ্চলে, অর্থাৎ হিমালয়ের যে উচ্চ অক্ষাংশে পার্বত্য অঞ্চলে হিমবাহ লক্ষ্য করা যায়। এছাড়া রকি, আন্দিজ, এই যে পর্বতমালাগুলোর উচ্চ অক্ষাংশে কিন্তু হিমবাহ লক্ষ্য করা যায়। স্টুডেন্ট, আমরা হিমবাহ যখন পড়েছিলাম তার শ্রেণীবিভাগ করতে দেখেছিলাম যে মহাদেশীয় যেমন হিমবাহ তোমরা ল্যাম্বার্ট পড়েছো, ঠিক তেমনই উপত্যকা কিন্তু হিমবাহ একটি রয়েছে। সেই পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহটির নাম তোমাদের কি মনে আছে? বলো। ভেরি গুড। হুবার্ড হিমবাহ, যেটা আলাস্কাতে রয়েছে, তাই না? আলাস্কার হুবার্ড হিমবাহ কিন্তু পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। এছাড়া আর আমরা কি জেনেছিলাম, যে হিমরেখা কাকে বলে, হিমশৈল কাকে বলে? বলো তো, হিমশৈল কি জিনিস? ভেরি গুড। সমুদ্রের উপর যে ভাসমান বড় বড় বরফের চাই, সেগুলোকে আমরা, বা বরফের স্তূপ, সেগুলোকে আমরা কি বলি?
হিমশৈল, তাই না? এই হিমশৈলর বৈশিষ্ট্য ও কিছু গুরুত্ব রয়েছে। বলতো দুটি বৈশিষ্ট্য। বাহ, ভেরি গুড। কি বললে যে মিষ্টি জল তৈরি করতে হিমবাহ কাজে লাগে। তাহলে মিষ্টি জলের আধার কিন্তু এই বরফের স্তূপ। আর ২ নম্বর কি? এই যে হিমবাহগুলি জলের উপরে ভাসে, এর 1% কিন্তু জলের উপরে ভাসে এবং বাকি যে 9% অর্থাৎ টোটাল যদি 10% করি আমি, 10% এর 1% জলে ভাসছে এবং 9% কিন্তু কোথায় রয়েছে? জলের তলায় রয়েছে। আচ্ছা, দেখো জাহাজ চলাচলে কিন্তু ভীষণ অসুবিধা ঘটায় এই হিমশৈল, তাই তো? তাহলে হিমশৈল কি? যে জাহাজ চলাচলে অসুবিধা ঘটায় এবং পৃথিবীর উচ্চ অক্ষাংশে অর্থাৎ গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা এই অঞ্চলগুলোতে কিন্তু সব থেকে বেশি পরিমাণে হিমশৈল লক্ষ্য করা যায়। আচ্ছা, তোমরা হিমরেখা সম্পর্কেও পড়েছিলে। তাহলে হিমরেখা কাকে বলে? বলো। বাহ, খুব ভালো বলেছো যে ভূপৃষ্ঠ যে সীমারেখার ওপর তুষার জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে যায়, যে রেখাটা দ্বারা এটা বিচ্ছিন্ন হয় সেটাকে আমরা কি বলবো? হিমরেখা। তাহলে তোমরা পার্বত্য অঞ্চলে গেলে দেখবে যে একটি নির্দিষ্ট রেখা বরাবর কিন্তু বরফটা পড়ছে এবং তার নিচ থেকে কিন্তু বরফটা গলে জল হচ্ছে, তাই না? যেখান থেকে এই যে নদীর সৃষ্টি হয়, নদী কিন্তু এই হিমবাহর শেষ প্রান্ত থেকেই সৃষ্টি হয় বা এই যে হিমরেখা যে রয়েছে, সেই হিমরেখার শেষ প্রান্ত থেকেই কিন্তু নদীগুলির সৃষ্টি হয়। যেমন গঙ্গা নদীর গঙ্গোত্রী হিমবাহ, যমুনা নদীর যমুনোত্রী হিমবাহ, এগুলো কিন্তু সব এরকম হিমবাহ বা হিমরেখার ঠিক শেষ থেকেই সৃষ্টি হয়েছে। স্টুডেন্ট, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে কিন্তু সৃষ্টি ভূমিরূপ, তাই তো? বলতো হিমবাহের সঞ্চয় কাজে কোন গুরুত্বপূর্ণ দুটি ভূমিরূপ সৃষ্টি হয়? বাহ, এক হচ্ছে গ্রাবরেখা, দুই কি বললে? যে ড্রামলিন। গ্রাবরেখা কাকে বলে? বলো। হিমবাহের যে যখন সে ক্ষয়কাজ করে তখন সে ক্ষয়জাত পদার্থগুলোকে হিমবাহের সাথে বাহিত করে নিয়ে এসে উপত্যকায় সঞ্চয় করে। এই সঞ্চয়কে কিন্তু আমরা কি বলবো? গ্রাবরেখা। এই গ্রাবরেখারও কিন্তু অনেকগুলি ভাগ আছে, যেমন ভূমি গ্রাবরেখা, অবিন্যস্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আর কিছু হলো ড্রামলিন। ড্রামলিনটা কি? বিভিন্ন আকারের শিলাখণ্ড এবং নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থ সাথে সঞ্চিত হয়ে যখন সেই ভূমিরূপটা উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো দেখতে হবে, তখন তাকে আমরা কি বলবো? ড্রামলিন। গত ক্লাসে আমরা এই অবধি পড়েছিলাম যে হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ, তাই না? তবে স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটি কিন্তু হলো হিমবাহের ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে এবং হিমবাহ ও জলধারার মিলিত যে সঞ্চয় কাজ, যে সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ, সেটা সম্পর্কেও কিন্তু আমরা জানবো। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা জানবো হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে। দেখো, প্রথমে রয়েছে হিমবাহের ক্ষয়কাজ পদ্ধতি। আমরা ক্ষয়জাত যে ভূমিরূপ সেগুলো সম্পর্কে তো জানবোই, তার আগে যে কি পদ্ধতিতে এই হিমবাহ তার ক্ষয় কাজটা করে থাকে সেটা আমাদের জানতে হবে। মূলত দুটো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু হিমবাহ ক্ষয় কাজটা করে। কি কি পদ্ধতি? এক হচ্ছে উৎপাটন পদ্ধতি এবং দ্বিতীয় যে প্রক্রিয়াটা বা পদ্ধতিটা সেটি হলো কিন্তু অবঘর্ষ। আচ্ছা, আমরা প্রথমে দেখব যে উৎপাটন প্রক্রিয়াটা কি। হিমবাহের মাধ্যমে পর্বতগাত্র থেকে শিলাখণ্ড উঠে আসা হলো উৎপাটন। তাহলে কি বললো? যে হিমবাহের মাধ্যমে পর্বত গাত্র থেকে শিলাখণ্ড উঠে আসাকে বলা হচ্ছে কি? উৎপাটন। দেখো এই যে ছবি রয়েছে, এটা হচ্ছে কিন্তু উৎপাটন প্রক্রিয়া। পর্বত গাত্র থেকে শিলাখণ্ড দেখো উঠে আসছে। পর্বত ও উপত্যকার তলদেশের সাথে হিমবাহের ঘর্ষণে হিমবাহের কিছু অংশ কিন্তু গলে যায়। এই জল ফাটলে প্রবেশ করলে তা আবার বরফে পরিণত হয় এবং আয়তনে বেড়ে শিলাস্তরে চাপ সৃষ্টি করে। বারবার চাপে শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয় এবং এই সময় হিমবাহের মাধ্যমে তা উপরের দিকে উঠে আসে। তাহলে কি হলো ব্যাপারটা? যে যখন এই হিমবাহটা পর্বত থেকে নিচের দিকে নামছে নামছে তখন কিন্তু এই হিমবাহের নিচের অংশটা কিন্তু গলে ঘর্ষণে গলে জলে পরিণত হয়ে যাচ্ছে।
এই জল কি হচ্ছে, যেহেতু পর্বতের শিলা দ্বারা গঠিত, তাই ফাটল দ্বারা কিন্তু সেই শিলাতে সে জলটা আবদ্ধ হয়ে যাচ্ছে এবং আয়তন বেড়ে যাচ্ছে যখন সে আবার বরফে পরিণত হচ্ছে। বারবার চাপের ফলে শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং এক সময় এই শিলাস্তর ভেঙে টুকরো টুকরো হওয়ার মাধ্যমে হিমবাহের মাধ্যমে সেই শিলাস্তর কিন্তু উপরে উঠে আসছে। এটাকেই আমরা কি বলছি, উৎপাটন প্রক্রিয়া। দেখো এই যে ফাটলের মাধ্যমে এই যে শিলাখণ্ডগুলি ধীরে ধীরে কিন্তু উপরে উঠে এসছে, এই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু হলো উৎপাটন প্রক্রিয়া। অবঘর্ষ প্রক্রিয়া কি? হিমবাহের মধ্যে জমে থাকা বিভিন্ন আকৃতির উৎপাটিত শিলাখণ্ড তলদেশে ঘর্ষণে শিলাস্তরকে ক্ষয় করে, এই প্রক্রিয়া হলো অবঘর্ষ। তাহলে কি বলছে, এই যে উৎপাটনের মাধ্যমে যে শিলাস্তরগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে উপরে উঠছে, সেগুলো কিন্তু আবার বেশি করে ঘর্ষণ করে শিলাস্তরকে আরো বেশি ক্ষয়প্রাপ্ত করছে। এই যে প্রক্রিয়া সেটাকে আমরা কি বলবো, অবঘর্ষ। দেখো এই যে অবঘর্ষ, এখান থেকে এই শিলাখণ্ডগুলো কিন্তু টুকরো টুকরো আরো বেশি হচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে। বিভিন্ন রকম ভূমিরূপ কিন্তু সৃষ্টি হয় এই হিমবাহের ক্ষয়ের ফলে। হুম, ক্ষয় কাজের ফলে। কি কি ভূমিরূপ সেটা তো আমরা অবশ্যই জানবো। আমরা 1 2 3 4 করে এরকম অনেকগুলি ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে যে ভূমিরূপ সম্পর্কে আমরা সরি প্রথমে যে ভূমিরূপ সম্পর্কে আমরা জানবো সেটি কিন্তু হলো করি বা সার্ক এবং করি হ্রদ। দেখো, হিমবাহ ক্ষয়ের ফলে পর্বত গাত্রে অর্থাৎ পর্বতের গায়ে হাতলযুক্ত চেয়ার বা চামচের মতো গর্ত বা অ্যাম্ফিথিয়েটারের মতো ভূমিরূপ সৃষ্টি হয়। তাহলে কি হলো, হিমবাহের ক্ষয়ের ফলে পর্বতের যে ঢালে সেখানে কি হচ্ছে, হাতলযুক্ত চেয়ার বা চামচের মতো গর্ত দেখতে এরকম ভূমিরূপের সৃষ্টি হয়। একেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে কি বলা হয়, করি। আর সার্ক কোন দেশে বলা হয়, ফ্রান্সে। তাহলে ক্ষয়ের ফলে ভূমিরূপ টেবিলের চামচের মতো বা চেয়ারের মতো হাতলযুক্ত মনে হয় দেখতে, সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কি বলা হচ্ছে, করি, এবং ফ্রান্সে সেটাকে সার্ক, আর জার্মানিতে কার ও ওয়েলস নামে কিন্তু, ওয়েলসে কিন্তু কাম নামে পরিচিত এই করি। তাহলে নাম কিন্তু একটাই, দেখতে কিন্তু জিনিসটা একটাই, কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এর বিভিন্ন রকম নাম রয়েছে। যদি তোমাদের বলে আহ ফ্রান্সে করি কি নামে পরিচিত, তার উত্তর তোমাদের কি হবে, ভেরি গুড, সার্ক নামে কিন্তু করি চিহ্নিত। দেখো এই যে দেখতে অনেকটা চেয়ারে হাতলের মতো না, বা উল্টানো চামচের মতো, তাই তো? আচ্ছা, কড়ির তিনটি অংশে থাকে। তাহলে কড়ির তিনটি অংশে কি থাকে, পিছনের দিকে খাড়া দেওয়াল, দেখো এই যে পিছনের দিকে কিন্তু খাড়া দেওয়াল, মধ্যভাগে নিচু সরা বা চামচের মতো গর্ত। তাহলে মধ্যভাগে দেখো নিচু সরা বা চামচের মতো গর্ত কিন্তু তোমরা লক্ষ্য করছো, তাই তো? এবং প্রান্তভাগে ঢিপির মতো উঁচু অংশ, এই শেষের দিকে প্রান্তভাগে ঢিপির মতো কিন্তু উঁচু অংশ রয়েছে এই কড়ি বা সার্কে। এবারে আমরা আসবো কড়ির হ্রদ কাকে বলে। কড়ির মধ্যে যে খাত অংশে অনেক সময় হিমবাহ থেকে যায়, সেই হিমবাহ পরে যখন গলে গিয়ে জলে পরিণত হয়, তখন কিন্তু সেটা হ্রদের আকার ধারণ করে। একেই কিন্তু আমরা কড়ি হ্রদ বা টার্ন বলবো। তাহলে কড়ি হ্রদ কি, দেখো তোমরা ছবিতে এই যে অংশটা কিন্তু এগুলো কিন্তু কড়ি হ্রদ। এই তোমরা ছবি দেখছো, হিমবাহ ধরো থেকে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে সেই হিমবাহ থেকে যখন জলে পরিণত হচ্ছে, তখন সেই অংশটা কিন্তু হ্রদের আকার ধারণ করছে। একেই আমরা কি বলবো, কড়ি হ্রদ বা টার্ন। উদাহরণ কি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের অধিকাংশ হ্রদ এর প্রকার। হিমাচল প্রদেশের চন্দ্রতাল হলো কড়ি হ্রদ। তাহলে চন্দ্রতাল, ভীমতাল আমরা নাম শুনেছি না, সেই চন্দ্রতাল কিন্তু হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ কি হ্রদ, কড়ি হ্রদ বা সার্ক হ্রদ। আচ্ছা, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো কড়ি কাকে বলে, তাই তো? আর কড়ি হ্রদ কাকে বলে। এরপরে আমরা 2 নম্বর যেটি পড়বো সেটি কিন্তু হলো এরিটি বা অ্যারেট। এই এরিটি কি, কড়িগুলো মস্তকক্ষয় ও পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হলে দুটি কড়ির মধ্যবর্তী অংশে সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করে। একেই আমরা কি বলবো, এরিটি। তাহলে দেখো খুব সহজ, এই যে কড়িগুলো যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তখন তার মাঝখানে দেখো একটা তীক্ষ্ণ কি হচ্ছে, সংকীর্ণ প্রাচীরের সৃষ্টি হচ্ছে।
দুই পারে দেখো, এই একটি, এই যে অংশটিকে, যে অংশটি সংকীর্ণ তীক্ষ্ণ প্রাচীর মতো অবস্থান করছে তাকে আমরা কি বলবো? এরিটি। অর্থাৎ এই যে পর্বত, এগুলো হচ্ছে করি হ্রদ, আর এই যে অংশটা যেটা তীক্ষ্ণ হয়ে রয়েছে সেই অংশটাকে আমরা কি বলবো? দেখো লেখা রয়েছে এরিটি। তাহলে এরিটি সম্পর্কে তোমরা বুঝতে পারলে, খুবই সহজ, যে কড়িগুলি মস্তকক্ষয় এবং পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হলে দুটি কড়ির যে মধ্যবর্তী অংশ সেটা সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ হয়ে যায়, এইভাবে সে অবস্থান করে, তখন তাকে আমরা কি বলবো? সেটিকে এরিটি। আচ্ছা, এরপরে যে 3 নম্বর, পিরামিড চূড়া। পিরামিড চূড়া কি? অনেকগুলি এরিটি বিপরীতমুখী অবস্থানের কারণে মধ্যবর্তী সিংহটিকে পিরামিডের মতো দেখতে লাগে। এটি হলো কিন্তু পিরামিড চূড়া বা হ্রদ। দেখো এই যে আমরা পড়লাম যে এরিটি বা এরিটি কি? এই অংশটা, তাই তো? তাহলে এই অংশটা যখন বিপরীত দিকে অবস্থান করবে এবং সিংহাটিকে দেখতে কেমন লাগবে? পিরামিডের মতো। দেখো এই যে এই একটা অংশ এরিটি রয়েছে, এই একটা অংশ এরিটি রয়েছে, আবার পিছন দিকেও কিন্তু একটা অংশ সেটি এরিটির মতো রয়েছে। ফলে এই সিংহটাকে দেখতে কিন্তু একটা পিরামিডের মতো লাগছে, তাই একে কি বলা হয়? পিরামিড চূড়া বা পিরামিড হর্ন। ঠিক আছে, এই যে দেখো রয়েছে পিরামিড চূড়া, এটা এরিটি, এটা কড়ি হ্রদ, তোমরা জানলে এক্ষুনি। এটি কিন্তু হলো পিরামিড চূড়া। উদাহরণ, কোথায় কোথায় এরকম পিরামিড চূড়া লক্ষ্য করা যায়? দেখো সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ম্যাটারহর্ন এরূপ একটি পিরামিড চূড়া লক্ষ্য করা যায়। এছাড়া এই যে ম্যাটারহর্ন আমরা নাম জানলাম, এই ম্যাটারহর্নের নাম অনুসারে ভূমির উপর নামকরণ করা হয়েছে কিন্তু হর্ন। আমাদের দেশে বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ, কারাকোরমের ব্রড পিক ও গ্যাসেরুম বা নেপালের মাকুল হর্ন হলো এর উদাহরণ। তাহলে আমাদের দেশেও কিন্তু এই লক্ষ্য করা যায় পিরামিড চূড়া। কোথায় সেটা? বদ্রীনাথের নিকট নীলকণ্ঠে, কারাকোরামের ব্রড পিক, এগুলো কিন্তু সবই হলো পিরামিড চূড়ার উদাহরণ। তাহলে তোমরা করির হ্রদ সম্পর্কে জানলে, আর কি সম্পর্কে জানলে? এরিটি সম্পর্কে জানলে, আর জানলে কিন্তু পিরামিড চূড়া সম্পর্কে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটি কিন্তু হলো ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ, উপত্যকা ও হিমদ্রোণী। দেখো এটিও কিন্তু হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্টি হওয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ। নদী উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হলে অবঘর্ষ ও উৎপাটন দুটো প্রক্রিয়ায় কিন্তু কাজ করে যখন নদী বক্ষ দিয়ে এই হিমবাহটা প্রবেশ করবে। এই দুটি প্রক্রিয়ায় হিমবাহ পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান হারে করে। ফলে উপত্যকাটি দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ইউ আকৃতির মনে হয়। একেই কিন্তু বলা হয় হিমদ্রোণী বা ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা। দেখো এই যে হিমবাহ যখন প্রবল বেগে নামছে তখন কিন্তু পার্শ্বক্ষয়ও করছে, সাথে সাথে নিম্নক্ষয়ও করছে। ফলে পর্বতে একটি উপত্যকা সৃষ্টি হচ্ছে যেটি দেখতে ইংরেজি অক্ষর ইউ এর মতো, তাই না? তাই কিন্তু একে কি বলা হয়? যে ইউ আকৃতি বিশিষ্ট হিমবাহ বা হিমদ্রোণী। দেখো এই যে ইউ। উদাহরণ কোথায় রয়েছে দেখো, হিমালয়ের বদ্রীনাথ, কিন্নর, পিণ্ডারি অংশে কিন্তু এরকম অসংখ্য ইউ আকৃতির উপত্যকা লক্ষ্য করা যায়। তাহলে তোমরা ইউ আকৃতির উপত্যকা, ইউ আকৃতির হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী কি সেই সম্পর্কে জানলে, তাই না? আচ্ছা, যদি বলে হিমদ্রোণী দেখতে কোন ইংরেজি অক্ষরের মতো, তখন তোমাদের উত্তর কি হবে? যে ইংরেজি অক্ষর ইউ এর মতো কিন্তু দেখতে হিমদ্রোণী। হুম। আচ্ছা, 4 নাম্বার। এরপরে 5 নাম্বার কি রয়েছে দেখো, হিমশিরি বা হিমসোপান। সিঁড়ি সম্পর্কে তোমরা সবাই অবগত। হিম মানে কি? বরফ। তাহলে বরফের কিন্তু সিঁড়ি হলো এই হিমশিরি। অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয়, এরম ভূমিরূপ হলো কিন্তু হিমশিরি। তাহলে যখন হিমবাহ ক্ষয়কাজ করছে তখন যদি এই ক্ষয়কাজের সামনে উপত্যকা যদি অসমতল হয় তখন কিন্তু কি হবে? যে সিঁড়ির ধাপের মতো আকৃতির সৃষ্টি হবে, তখন একে কি বলা হবে? হিমশিরি। সিঁড়ি, হিমশিড়িতে বেসিনের মতো অংশে দেখা যায় এবং সেখানে জল জমে সৃষ্টি হয় হ্রদ। ঠিক আছে, এরকম একটি হ্রদের উদাহরণ হলো হলো প্যাটানোস্টার হ্রদ। ঠিক আছে,
তাহলে কি তোমরা ছবি দেখো বুঝতে পারবে সিঁড়ির ধাপের মতো হিমবাহটা গেছে না পার্বত্য অঞ্চলে, এবং কিছু কিছু অঞ্চলে দেখো গর্ত হয়ে সেখানে হিমবাহের জলের বা হ্রদের সৃষ্টি হচ্ছে, তাই তো? উদাহরণ কি, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের জপমালার মতো যে 5টি হ্রদ রয়েছে তা প্যাটার্ন ওয়াস্টার হ্রদের প্রকৃত উদাহরণ। তাহলে এই যে হ্রদগুলো, এই হ্রদগুলোকে একত্রে কি বলা হয় বলতো? প্যাটার্ন ওয়াস্টার। এই প্যাটার্ন ওয়াস্টার হ্রদের উদাহরণ কোথায় লক্ষ্য করা যায়? যে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে কিন্তু এরকম অসংখ্য হ্রদ রয়েছে, যেগুলো কিন্তু এই হিমশিড়ি বা হিমশিপনের উদাহরণ। স্টুডেন্ট, তাহলে আমরা কিন্তু অনেকগুলো আহ, সঞ্চয় ক্ষয় কাজের ফলে গৃহীত ভূমিরূপ যে আছে সেগুলো সম্পর্কে জানছি, তাই না? কি কি জেনেছি বলতো আমরা প্রথম দিয়ে? কোরি জেনেছি, আর এরিটি জেনেছি, আর কি জেনেছি? পিরামিড চূড়া, আর ইউ আকৃতির হিমবাহ উপত্যকা, আর হিমশিড়ি সম্পর্কে 5 রকম। এছাড়া আরো অনেক রয়েছে, যেমন ঝুলন্ত উপত্যকা রয়েছে, রসে মোতানে রয়েছে, কর্তিত শৈলশিরা রয়েছে, ক্র্যাক ও টেল রয়েছে, কিয়াড বা ফিয়াড রয়েছে। এগুলো কিন্তু সব আমরা আস্তে আস্তে জানবো। 5 নম্বর হয়ে গেল তাহলে হিমশিড়ি। এরপরে 6 নম্বর রয়েছে দেখো ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত কথার অর্থ কি? ঝোলা, তাই না? অর্থাৎ মনে হবে যেন কোনো কিছু পর্বতে ঝুলে রয়েছে, তাই তো? দেখো ঝুলন্ত উপত্যকা কাকে বলছে? প্রধান নদীতে যেমন উপনদী মেশে, তেমনি প্রধান হিমবাহের সাথে কিন্তু ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয়। আমরা কি দেখেছি যে প্রধান নদীতে এসে অনেক উপনদী মিশেছে, হয়তো? যেমন গঙ্গা নদীতে যমুনা নদী এসে মিশেছে, ঘরঘরা। তাহলে এই নদীগুলো গঙ্গা নদীর উপনদী। ঠিক তেমনি হিমবাহ যে রয়েছে, সেই হিমবাহ যখন ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসছে, তখন তার সাথে কিন্তু আশেপাশের যে অঞ্চলের হিমবাহ সেটিও কিন্তু এসে মেশে মাঝে মাঝে, বা মিলিত হয়। ছোট হিমবাহের উপত্যকা অপেক্ষা প্রধান হিমবাহের উপত্যকা অনেক বৃহৎ ও সুগভীর হয়। যেহেতু সেটা প্রধান, তাই তার সুগভীর বেশি এবং আয়তনও বেশি। আর উপনদী বা যে হিমবাহগুলি, সেগুলো কিন্তু আয়তন এবং গভীরতা তুলনামূলকভাবে কম। এরূপ অবস্থায় মনে হয় ছোট হিমবাহ উপত্যকা প্রবাহ হিমবাহ উপত্যকার উপর ঝুলে রয়েছে। এরকম ভাবে কি মনে হয়? যে ছোট যে হিমবাহগুলি, সেগুলি প্রধান যে হিমবাহ তার উপরে কিন্তু ঝুলে রয়েছে। একেই আমরা কি বলবো? ঝুলন্ত উপত্যকা। দেখো তোমরা ছবিতে, দেখো এই অংশটা যেন মনে হচ্ছে দেখো ঝুলে রয়েছে, তাই না? তাই এই অংশটা কিন্তু হলো, এটা এই উপত্যকার এটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ। আচ্ছা, এখানে রয়েছে দেখো এই যে, এটা যেন মনে হচ্ছে ঝুলে রয়েছে, এই অংশটাও ঝুলে রয়েছে, এই অংশটাও ঝুলে রয়েছে, তাই না? তাহলে এই যে পর্বতের যে অংশটা, আহ, মূল যে হিমবাহ সেখান থেকে ছোট হিমবাহ যেটা মিশছে, সেটি কিন্তু মনে হয় যেন মূল হিমবাহের উপরে ঝুলে রয়েছে। এটাকেই আমরা কি বলবো? ঝুলন্ত উপত্যকা। উদাহরণ কি? বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকার উদাহরণ। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে কি, ঋষিগঙ্গা হলো কিন্তু ঝুলন্ত উপত্যকার অন্যতম উদাহরণ। ঝুলন্ত উপত্যকা অংশে হিমবাহ সরে গিয়ে নদীর সৃষ্টি হলে জলপ্রপাতের উৎপত্তি ঘটে। লাদাখের পার্কচাক ঝুলন্ত উপত্যকার সৃষ্টি জলপ্রপাত। তাহলে আমরা পড়েছিলাম না যখন জলপ্রপাত পড়েছিলাম, যে লাদাখের পার্কচাক একটা বিখ্যাত জলপ্রপাত, তাই না? সেই লাদাখের পার্কচাক কিন্তু ঝুলন্ত উপত্যকার উদাহরণ। হুম। কিভাবে সৃষ্টি হয়েছে? যে আহ, হিমবাহ সরে গিয়ে নদীর সৃষ্টি হলে সেখানে জলপ্রপাতের সৃষ্টি হয়। সেটাকে আমরা কি বলছি? উপত্যকায় সৃষ্ট জলপ্রপাত। উদাহরণ লাদাখের পাকচা। আচ্ছা, এরপরে 6 নম্বর 7 হয়ে গেল, 7 নম্বরটা কি রয়েছে দেখবো। স্টুডেন্ট, এরপরে 7 নম্বর যে রয়েছে দেখো, রয়েছে কর্তৃত্ব শৈলশিরা। তাহলে এই কর্তৃত্ব শৈলশিরাও কিন্তু হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্টি একটি ভূমিরূপ। উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ অগ্রসর হওয়ার সময় স্পার বা পর্বতের অভিক্ষিপ্তাংশে তীক্ষ্ণ ও মসৃণভাবে ক্ষয় করে। এই স্পারগুলি হলো কর্তৃত শৈলশিরা। তাহলে কর্তৃত শৈলশিরা কি? যে যখন উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ অগ্রসর হয়, তখন সে কি করে? পর্বতের অভিক্ষিপ্তাংশে কি করে? তীক্ষ্ণ ও মসৃণভাবে কিন্তু ক্ষয় করে। তাকে কি বলা হচ্ছে? স্পার বা কর্তৃত শৈলশিরা। দেখো এখানে ছবিতে রয়েছে এই যে অংশটা,
এটাকে কিন্তু আমরা কি বলছি, কর্তৃত শৈলশিরা। এরপরে 8 নম্বর হচ্ছে দেখো রসেমতানি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রসেমতানি কি? হিমবাহ প্রবল ভাবে বা প্রবাহ পথে যদি কোনো উঁচু ঢিপি বা টিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহের দিকের অংশে অবঘর্ষ প্রক্রিয়া মসৃণ হয় এবং তার প্রবাহ পথের উল্টো দিকে, যখন হিমবাহটা ধরো এই দিকে প্রবাহ করছে, এই দিকে আসছে, তাহলে প্রবাহ পথের যেটি দিকে, এই দিকে প্রবাহ করছে, তাহলে এই অংশটা কিন্তু কি হচ্ছে, মসৃণ। এবং ঠিক তার উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে কিন্তু অংশে আহ, উৎপাটন প্রক্রিয়ায় অসমতল, এবড়ো খেবড়ো ও ফাটলযুক্ত হচ্ছে। এরূপ ভূমিরূপকে বলা হয় রসে মোতানে। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করবে। দেখো, এটা হচ্ছে হিমবাহ, হিমবাহ কিন্তু এইদিকে চলমান। তাহলে এই দিকে যখন চলমান, তখন যখন একটি টিলা বা ঢিপির সাথে আঘাতপ্রাপ্ত হচ্ছে, এই পারের অংশটা কিন্তু অবঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে কি মসৃণ হচ্ছে, দেখো সমান, তাই তো? কিন্তু ঠিক তার উল্টো দিকে উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু ভূমিরূপকে এবড়ো খেবড়ো করছে বা ফাটলযুক্ত করে তুলছে। এরূপ ভূমিরূপকে আমরা কি বলবো, রসেমতনে, তাই তো? উদাহরণ কি? কাশ্মীরের আহ, লিডার উপত্যকা বা লিডার উপত্যকায় কিন্তু হলো রসেমতনের উদাহরণ। তাহলে কি রসেমতনের উদাহরণ কি? যে কাশ্মীরের লিডার উপত্যকায় এই ভূমিরূপ রয়েছে। আচ্ছা, তাহলে 7 নম্বর হলো, 8 নম্বর হলো। এরপরে 9 নম্বর রয়েছে দেখো ক্র্যাক ও টেল। এই ক্র্যাক ও টেল কি? দেখো, হিমবাহ প্রবাহপথে বৃহৎ ও উঁচু, কঠিন ও নরম শিলা একসাথে অবস্থান করলে আমরা কি দেখেছিলাম, যে নদীর ক্ষয়কার্য যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে নদী যখন প্রবাহপথে কোনো কঠিন শিলা, নরম শিলা পড়ছে, তখন কিন্তু নদী কঠিন শিলা অপেক্ষা নরম শিলাকে বেশি ক্ষয় করছে, তাই না? এবং ক্ষয় করে সেখানে গর্তের সৃষ্টি হয়, তাই তো? ঠিক তেমনি হিমবাহ যখন প্রবাহ করছে, তখন তার সামনে যদি উঁচু বা আহ, উঁচু বা বৃহৎ আকারের কঠিন বা নরম শিলা একসাথে অবস্থান করে, তখন হিমবাহের প্রতিবাদ অংশে নরম শিলাকে কিন্তু কঠিন শিলাস্তর অপেক্ষা দ্রুত ক্ষয় করে। তাহলে কি হলো, যে নরম শিলাকে কিন্তু কঠিন শিলাস্তর অপেক্ষা হিমবাহ বেশি ক্ষয় করছে। অনেক সময় কঠিন শিলার পশ্চাতে, মানে পেছন দিকে কিন্তু অংশটা, অনেক সময় কি হচ্ছে, যে হিমবাহের যে পিছনের দিকে অংশ সেটি শিলাস্তরের ক্ষয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে। এরূপ কঠিন শিলা দিয়ে গঠিত উঁচু ঢিপিকে কিন্তু বলা হয় ক্র্যাক। তাহলে ক্র্যাক কি? যে অনেক সময় কঠিন শিলার পশ্চাৎ অংশ অর্থাৎ পিছনের দিকের যে অংশটা, সেটি কিন্তু নরম শিলাস্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এরূপ যে কঠিন শিলাস্তর গুলি উঁচু ঢিপির আকার ধারণ করে, তাকে আমরা কি বলছি, ক্র্যাক। এবং পশ্চাতের যে নরম শিলা গঠিত অংশ, যেটি লেজের মতো দেখতে লাগে, সেটাকে আমরা কি বলছি, টেল। দেখো, তোমরা ছবি দেখলে কিন্তু ধারণাটা পরিষ্কার হবে। এটি হিমবাহের প্রবাহের দিক, এই দিক থেকে এদিকে হিমবাহ প্রবাহিত হচ্ছে। এটি কঠিন শিলা এবং এই অংশটা কিন্তু হচ্ছে নরম শিলা। যেখানে কঠিন শিলা, সেখানে পশ্চাতের অংশে কিন্তু হিমবাহ ক্ষয়ের হাত থেকে বাঁচাচ্ছে, এবং নরম শিলা, যে কোমল শিলা যেটি, সেটাকে কিন্তু ক্ষয় করছে এবং দেখতে অনেকটা লেজের মতো লাগছে, তাই না? তাহলে কি দাঁড়ালো, যে হিমবাহ কিন্তু যখন ক্ষয় কাজ করে, তার প্রভাব পথে যদি কঠিন এবং কোমল শিলা আসে, সে কিন্তু কোমল শিলাকে বেশি ক্ষয় করে। এই কোমল শিলার অংশ যে ক্ষয় করে লেজের মতো আকার দেখতে লাগে, সেটাকে আমরা ক্যাক টেল বলবো। এবং কঠিন শিলা যদি উঁচু অবস্থায় ঢিপি আকারে অবস্থান করে, অর্থাৎ সেটি ক্ষয়প্রাপ্ত হয়নি তাই উঁচু হয়ে রয়েছে, সেই অংশটাকে আমরা কি বলবো, ক্র্যাক। উদাহরণ, স্কটল্যান্ডের এডিনসনবার্গ, তারপরে ক্যাসেল রক এবং স্যালিসবারি ক্র্যাক কিন্তু এরকম হিমবাহের উদাহরণ। তাহলে তোমরা কি জানলে, ক্র্যাক ও টেল। দেখো এই ছবিটা, এখানে বলো তো হিমবাহের প্রবাহ পথটি কোন দিকে, এই ছবিতে এই দিকে, ভেরি গুড। হিমবাহ কিন্তু এদিক থেকে এদিকে প্রবাহ করছে, ফলে কঠিন শিলাকে কিন্তু ক্ষয়প্রাপ্তের থেকে সে কিন্তু বেশি নরম শিলাকে ক্ষয় করেছে, তাই তো? তাহলে এই অংশটাকে আমরা কি বলবো, এখানে টেল। আর এই উঁচু অংশটা যেটা ঢিপির আকারে রয়েছে, সেই অংশটাকে কি বলবো, ক্র্যাক। ভেরি গুড। এরপরে নাম্বার 10 কি রয়েছে দেখো, ফিয়ট ও ফিয়াট। ফিয়ট কি?
তুষার যুগে উচ্চ অক্ষাংশের উপকূল অংশ হিমবাহ ভূমিকে ক্ষয় করতে করতে সমুদ্রের নিচে কিন্তু উপত্যকার সৃষ্টি করত। তাহলে কিয়াট কি, যে তুষার যুগে কিন্তু উচ্চ অক্ষাংশের যে হিমবাহ রয়েছে সেগুলো কিন্তু ভূমিকে ক্ষয় করতে করতে সমুদ্রের নিচেও কিন্তু উপত্যকার সৃষ্টি করত। পরে তুষার যুগের অবসান হলে এই উপত্যকার অংশ জলমগ্ন হয়ে যায়, অর্থাৎ সাগর বা মহাসাগরের সৃষ্টি হয়ে যায়। এই ধরনের ভূমিরূপ কিন্তু হলো কিয়াট। তাহলে কি বলছে, যে তুষার যুগে উচ্চ অক্ষাংশে উপকূল অংশ কিন্তু হিমবাহ যে ক্ষয় কাজ করে, সেই হিমবাহ ক্ষয় কাজ করতে করতে কিন্তু সমুদ্রের আকারে উপত্যকা, সমুদ্র পৃষ্ঠের নিচেও কিন্তু উপত্যকার সৃষ্টি করে। এবং যখন তুষার যুগ শেষ হয়ে যায় সেই স্থানগুলো কিন্তু জলমগ্ন হয়ে যায় এবং এই ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো, ফিয়াট। উদাহরণ কি, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, গ্রিনল্যান্ড প্রভৃতি উচ্চ অক্ষাংশের দেশে কিন্তু উপকূল অংশে এরকম ধরনের ফিয়ট কিন্তু লক্ষ্য করা যায়। দেখো এই যে এটি কিন্তু নরওয়ের একটি বিখ্যাত ফিয়ট অঞ্চল। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিয়ট কি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো কিন্তু ফিয়াট কি। দেখো, তার আগে দেখবো দ্য ল্যান্ড অফ ফিয়টস। নরওয়েকে কিন্তু বলা হয় দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস, অর্থাৎ সেখানে কিন্তু অসংখ্য এরকম ফিয়র্ড লক্ষ্য করা যায়, তাই নরওয়েকে কি বলা হয়, দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস। সোগনে ফিয়র্ড নরওয়ের বৃহত্তম এবং গ্রিনল্যান্ডের স্কোরসি সাউন্ড পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড। তাহলে পৃথিবীর বৃহত্তম ফিয়র্ডের নাম কি, গ্রিনল্যান্ডের স্কোরসি। এবং নরওয়ের যে বৃহত্তম ফিয়র্ড তার নাম কিন্তু হচ্ছে সোগনে। এবং তোমরা এটাও মনে রাখবে যে নরওয়েকে বেশি, সব থেকে বেশি এরকম ফিয়র্ড থাকার জন্য দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস বলা হয় কাকে, নরওয়ে দেশকে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে ফিয়াট। ফিয়াট কি, কিয়ট অংশ অপেক্ষাকৃত ছোট ও কম গভীর হলে তাকে কিন্তু আমরা কি বলবো, ফিয়াট। তাহলে আমরা যখন দেখছিলাম যে হিমবাহ ক্ষয় করতে করতে উপত্যকার মধ্যে সমুদ্র তলদেশেও ক্ষয় করছে, তখন অপেক্ষাকৃত যে কম গভীর যে স্থানগুলো, অর্থাৎ ছোট এবং কম গভীর আকারের যে স্থান, সেগুলোকে আমরা কি বলবো, ফিয়াট। আচ্ছা, নিচু উপকূলে ফিয়াট গঠিত হয়। ফিয়াট ও ফিয়াট উপকূল গভীর ও খাড়া খাঁজ কাটা বলে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর নির্মাণ ও মৎস্য আহরণ সুবিধাজনক। তাহলে ফিয়র্ডে কি হয়, যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সৃষ্টি হচ্ছে এবং এটি খাড়া ঢালযুক্ত হয়, ফলে এখানে কিন্তু বন্দরের সুবিধা রয়েছে এবং মৎস্য আহরণের পক্ষেও কিন্তু এই ফিয়াট অঞ্চল সুবিধাজনক। তাহলে স্টুডেন্ট আমরা কিন্তু এই কিওয়ার্ড আর ফিয়র্ড পড়ার মাধ্যমে হিমবাহের যে সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ সেইগুলো সম্পর্কে জানলাম। ঠিক আছে, এরপরে কিন্তু রয়েছে হিমবাহ ও জলধারার যে মিলিতভাবে সঞ্চয় কাজ করছে এবং হিমবাহ ও জলধারা মিলিত কাজের ফলে যেসব ভূমিরূপের সৃষ্টি হচ্ছে সেইগুলি সম্পর্কে জানবো। দেখো, প্রথমে রয়েছে যে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজে সৃষ্ট ভূমিরূপ। হিমরেখার নিচে হিমবাহ গলে অসংখ্য জলধারার সৃষ্টি হয়, যেটা আমরা হিমরেখা পড়ার সময় জেনেছিলাম যে নির্দিষ্ট একটি ভূমিরেখার ভূপৃষ্ঠের উপরে অংশে কিন্তু বরফ জমছে এবং তার নিচ থেকেই কিন্তু হিমরেখার নিচ থেকে কিন্তু নদ নদীর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ জলধারার সৃষ্টি হচ্ছে, তাই তো। এই সকল যে জলধারা, হিমবাহবাহিত হিমবাহ ও জলধারার মিলিত কার্যে, অর্থাৎ হিমবাহবাহিত জল আর এই জলধারা দুটির মিলিত কার্যে সেই সব ভূমিরূপগুলির সৃষ্টি হচ্ছে এবং বহুদূর পর্যন্ত গিয়ে কিন্তু এগুলো সঞ্চয় ঘটায়। অর্থাৎ এই হিমবাহ আর জলধারার মিলিত কাজের ফলে কিন্তু সঞ্চয় কাজটা মূলত হয়। এই সঞ্চয়কে একত্রে বলে হিমবাহ জলধারার সম্মিলিত সঞ্চয়। তাহলে কি, হিমবাহ যে সঞ্চয় করছে তার সাথে হিমরেখার ঠিক নিচে যেখানে বরফ গলে জলে পরিণত হচ্ছে, সেই জল আর হিমবাহর জল এই দুটি মিলিত ভাবে যে ভূমিরূপ সৃষ্টি করছে তাকে আমরা কি বলবো, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজে গঠিত ভূমিরূপ। কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? নাম্বার ওয়ান দেখো রয়েছে বহি বিধৌত সহ সমভূমি। তাহলে বহির্বিধৌত সমভূমিটা কি? দেখো, প্রান্তদেশে হিমবাহ গলতে শুরু করলে গলিত জল হিমবাহ বাহিত নুড়ি, বালি, পলিকে বিস্তীর্ণ অঞ্চলে চাদরের ন্যায় কিন্তু সঞ্চয় ঘটায়। তাহলে কি, হিমবাহের যে প্রান্তদেশ, অর্থাৎ যে শেষ ভাগ যেখান থেকে জলটা উৎপত্তি হচ্ছে বা শুরু হচ্ছে, সেখান থেকেই কিন্তু যে গলিত জলটা হিমবাহের সেটি কি করছে, নুড়ি, বালি, পলিকে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে চাদরের মতো কিন্তু সঞ্চয় ঘটাচ্ছে।
এর ফলে পর্বতের পাদদেশে যে সমভূমি গড়ে ওঠে তা হলো কিন্তু বহির্বিধ সমভূমি বা আউটওয়াশ প্লেন। তাহলে এই যে অংশটা তোমরা ছবি দেখছো, দেখো এখানে বরফ শেষ হয়েছে এবং এখান থেকে মিলিত যে জলরাশি তার দ্বারা কিন্তু দেখো নুড়ি কাকর বালি একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সঞ্চয় হচ্ছে। এটাকেই আমরা কি বলছি, বহির্বিধৌত সমভূমি। দেখো এখানেও রয়েছে এই যে হিমবাহ, এই নিচের অংশে কিন্তু সৃষ্টি হচ্ছে বহির্বিধহ। তাহলে বিধৌত কোথায় সৃষ্টি হয়? হিমবাহের প্রান্তদেশে পরের থেকেই কিন্তু এরকম ভূমিরূপের আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো, কেটেল ও কেটেল হ্রদ, খুব ইম্পর্টেন্ট। কেটেল হ্রদটা কি? বহির্বিধৌত সমভূমিতে বড় বড় বরফখণ্ড সঞ্চিত হয়। যেহেতু ওটা তুলনামূলকভাবে ঢাল কম, সমভূমির মতো লাগে, তাই সেখানে কিন্তু বড় বড় বরফখণ্ড সঞ্চিত হয়। পরে ওই যখন বরফটা গলে জলে পরিণত হয়, তখন কিন্তু ওখানে গর্ত বা অবনমিত অংশে কেটেল সৃষ্টি হয় এবং এই কেটেল অংশে জল জমে হ্রদের সৃষ্টি হয়। তাকেই আমরা কি বলবো বলতো? কেটেল হ্রদ। দেখো এই যে ছবি, এগুলো কিন্তু বরফের আগে চাই ছিল, ঠিক আছে? কিন্তু ধীরে ধীরে এটি যখন জলে পরিণত হয় তখন কিন্তু এটি হ্রদের সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা কি বলবো? কেটেল হ্রদ। কেটেল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্গ বলে। তাহলে ভার্গ কি? যে এই যে কেটেল হ্রদগুলো রয়েছে এই স্তরে স্তরে কিন্তু নিচে পলি সঞ্চিত হয়, ঠিক আছে? এগুলোকে আমরা কি বলবো? ভার্গ। কেটেলগুলির মাঝখানের উঁচু স্থানগুলিকে নব বলে। এই যে কেটেলগুলো দেখো, এই একটা কেটেল, এই একটা কেটেল, এর মাঝখানে যে উঁচু স্থান, সেই উঁচু স্থানগুলোকে আমরা কি বলবো? নব। আচ্ছা, উদাহরণ কি? উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে রয়েছে অসংখ্য কেটেল ও কেটেল হ্রদ। কোথায় তাহলে এরকম কেটেল হ্রদ রয়েছে? যে উত্তর আমেরিকার পেরি তৃণভূমি অঞ্চল, আমরা পড়েছিলাম না পেরি তৃণভূমি অঞ্চল, সেই পেরি তৃণভূমি অঞ্চলে কিন্তু অসংখ্য এরকম কেটেল হ্রদ লক্ষ্য করা যায়। আচ্ছা, 2 নম্বর, 3 ও 4 কি? দেখো 3 নম্বর হচ্ছে কেম ও কেম সোপান। এই কেম ও কেম সোপানটা কি জিনিস? হিমবাহর অধ্যুষিত অঞ্চলে পর্বতের পাদদেশে কিন্তু উপত্যকা হিমবাহ গলে গেলে পলি বালি কাঁকর স্তরাবৃত হয়ে অনুচ্চ ঢিপি বা টিলার মতো আকার কিন্তু ধারণ করে। একেই কিন্তু আমরা কি বলছি? কেম। দেখো এই যে পর্বতের পাদদেশে কিন্তু উপত্যকা হিমবাহ যখন আহ, গলে যাচ্ছে এবং পলিবালি কিন্তু ধীরে ধীরে স্তরীভূত হয়ে জমা হচ্ছে এবং উঁচু ঢিপির আকার ধারণ করছে, তখন আমরা তাকে কি বলবো? কেম। উপত্যকার দুপাশে পর্বতের পাদদেশ বরাবর বালি নুড়ি পোল্ডার সঞ্চিত হয়ে সিঁড়ির ন্যায় গঠিত ভূমিরূপ হলো কেম সোপান। তাহলে কেম সোপানটা কি? দেখো এই যে নুড়ি বালি এগুলো যেমন সঞ্চিত হচ্ছে পর্বতের পাদদেশে, সেগুলো যখন সিঁড়ির ন্যায় ধাপে ধাপে সৃষ্টি হবে, তখন তাকে আমরা কি বলবো? কেম সোপান। উদাহরণ কি? আইসল্যান্ডে, স্কটল্যান্ডে, কানাডায় কেম ও কেম সোপান কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে 5 নম্বর রয়েছে দেখো, আগামুখ বা বোল্ডার ক্লে। দেখো হিমবাহ কার্যে পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হলো কিন্তু আগামুখ। দেখো এই যে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত হচ্ছে, এই যে সঞ্চয় কাজের ফলে, কার সঞ্চয় কাজ? হিমবাহ আর জলের মিলিত সঞ্চয় কাজের ফলে এই আগামুখের সৃষ্টি হয়। সে আগামুখটা কি? যে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপকে আমরা আগামুখ বলবো। আর বোল্ডারকে কাকে বলবো? বালি ও কাদার উপর প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপ হলো কিন্তু বোল্ডার ক্লে। দেখো এই যে বালির উপরে যখন কাদা এবং বালির উপরে যখন প্রস্তরখণ্ড সঞ্চিত হবে, সেটাকে আমরা কি বলবো? বোল্ডার ক্লে বা টিলা। স্টুডেন্ট, আশা করি তোমরা সমস্ত বিষয় বুঝতে পেরেছো। নদীর আমরা পড়েছিলাম গত ক্লাসে, আজকে পড়লাম হিমবাহর সঞ্চয়, জল জলধারা এবং হিমবাহের সঞ্চয় কাজের ফলে মিলিত ভূমিরূপগুলি এবং হিমবাহের ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে আজকে যেটুকু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই উত্তর বলার চেষ্টা করবে। দেখো প্রথমে রয়েছে, ফ্রান্সে করি কি নামে পরিচিত? বলো, কি নামে পরিচিত করি? ভেরি গুড, সার্ক নামে পরিচিত। আচ্ছা,
তাহলে ফ্রান্সের সার্ক নামে পরিচিত কোরি। 2 নম্বর হচ্ছে দেখো ভারতের একটি কোরি হ্রদের উদাহরণ দাও। বলো, কোরি হ্রদ কোথায় রয়েছে? ভারতের হিমাচল প্রদেশে রয়েছে কিন্তু। কি নাম? চন্দ্রতাল। তাহলে ভারতের চন্দ্রতাল কিন্তু হলো একটি কোরি হ্রদের উদাহরণ। এরিটি বা এরেট কাকে বলে? বলো, তোমরা কোরি হ্রদ কাকে বলে পড়েছিলে, এরেডো কাকে বলে পড়েছিলে, তাই না? বলো। কড়িগুলি ক্রমশ মস্তকক্ষয় এবং পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হয় এবং কড়ির যে মধ্যবর্তী অংশ সেটা সংকীর্ণ হয় এবং তীক্ষ্ণ হয়। এরম ভূমিরূপকে কি বলা হয়? এরিটি বা অ্যারেট। আচ্ছা, এরপরে দেখো রয়েছে রসে মতানে কাকে বলে? দেখো, হিমবাহর প্রবাহ পথে যখন উঁচু ঢিপি বা উঁচু অংশ পড়ে তখন কিন্তু সে কি করে? অবঘর্ষ মাধ্যমে সেই দিকটা, হিমবাহের প্রবাহ পথের দিকটা কিন্তু মসৃণ থাকে, কিন্তু ঠিক তার উল্টো দিকে উৎপাটন প্রক্রিয়ার দ্বারা কিন্তু সে ফাটল বা শিলাখণ্ড সৃষ্টি করে। একে কিন্তু কি বলা হয়? রসমতন। তাই তো? তোমরা আমাকে এবার বলবে যে নাম্বার 5, দ্য ল্যান্ড অফ ফিজর্ডস কোন দেশকে বলা হয়? ভেরি গুড, নরওয়েকে কিন্তু বলা হয় দ্য ল্যান্ড অফ ফিওর্ডস, তাই তো? আচ্ছা, পৃথিবীর বৃহত্তম ফিওর্ডের নাম কি? গ্রিনল্যান্ডে রয়েছে কিন্তু, বলো। গ্রিনল্যান্ডের স্কোরসবি সাউন্ড হলো কিন্তু পৃথিবীর বৃহত্তম ফিয়র্ড। আচ্ছা, কেটেল ও কেটেল হ্রদ কাকে বলে? তাহলে বলো, কেটেল হ্রদ কি? বহির্বিধৌত সমভূমিতে বড় বড় যখন বরফখণ্ড সঞ্চিত হয়, সেই পরে যখন সেই বরফখণ্ডগুলো জলে পরিণত হয় তখন কিন্তু এরকম কেটেলের সৃষ্টি হয়। এবং এই যে দেখতে একটা হ্রদের মতো থাকে, তাই জন্য এগুলোকে কি বলা হয়? কেটেল হ্রদ। নাম্বার 8, ভারতের একটি ঝুলন্ত উপত্যকার উদাহরণ দাও। বলতো, বদ্রীনাথের নিকট কি? ভেরি গুড, ঋষিগঙ্গা কিন্তু হলো ভারতের একটি ঝুলন্ত উপত্যকা। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই যে ভূমিরূপ পরিবর্তনে বায়ুর ভূমিকা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস, মনোযোগ দিয়ে শোনার জন্য।